বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের দ্বিতীয় অধ্যায় শুরু করব। এই দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সোশ্যাল ওয়ার্ক প্রফেশন, অর্থাৎ সমাজকর্ম পেশার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা এই অধ্যায় থেকে সমাজকর্মের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এই বিষয়টি জানব কয়েকটি ক্লাসের মাধ্যমে। আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে কনসেপ্ট অফ পুয়ার ল, অর্থাৎ দরিদ্র আইনের ধারণা। এই দরিদ্র আইনের ধারণা এটি যাওয়ার আগেই একটু দেখি সমাজকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্ষেত্রে কিছু আলোচনা করা যায় কিনা। বর্তমান সময়ে যদি আমরা বলি যে এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি হচ্ছে সারা বিশ্বে যদি আলোচনা করা যায় তাহলে দেখব যে সর্বত্রই কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে ব্যাপক বিস্তৃত এবং সর্বত্রই এই বিষয় নিয়েই এখন কর্মযজ্ঞ চলছে। কারণ এটি একটি মহামারী যেটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শতাব্দী, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে, অর্থাৎ প্রতি শতাব্দী পর পর এরকম মহামারী দেখা যায়। আমরা যদি উল্লেখ করি 1336 থেকে 1353 এই সময়টায় ইউরেশিয়ায়, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মহাদেশে প্লেগ রোগ বা ব্ল্যাক ডেথ নামে একটি রোগের প্রাদুর্ভাব দেখা যায়, যার ফলশ্রুতিতে ইংল্যান্ড মানে ইউরোপ এবং এশিয়ায় ব্যাপকভাবে এই মহামারী আকারে এই রোগটির মাধ্যমে অসংখ্য লোকের মৃত্যুবরণ ঘটে। এটা যদি পরিসংখ্যানগত চিত্র আমরা তুলে ধরি যে 2/3 তথা সেই সময়ে 75 থেকে 200 মিলিয়ন লোকের মৃত্যুবরণ ঘটে থাকে। দেখো কত ভয়াবহ অবস্থা সেখানে বিরাজ করেছিল। এরকম মহামারী যুগে যুগে আসে, অতএব মহামারী নিয়ে ভয়ের কোনো কিছু নেই। এই মহামারী আসবে, এটা মোকাবেলা করব, তো স্বাস্থ্যবিধি মেনে চলবো, ইনশাল্লাহ আমরা আলোর মুখ এক সময় না এক সময় দেখব। যাই হোক, যে বিষয়টি এখানে আলোচনা করার কথা সেটি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। অর্থাৎ আমরা দেখি সমাজকর্মের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে কিন্তু এই ব্ল্যাক ডেথ বা প্লেগ রোগে যে ইউরোপে যে নাড়া দিয়েছিল, সেখান থেকে আমরা দেখি সেই সময়ের অবস্থায় এই কারণে অসংখ্য লোক দারিদ্র্য সীমায় বসবাস করে এবং তারা ন্যূনতম খাওয়া পড়া ইত্যাদি থেকে বঞ্চিত হয়ে পড়ে। চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় এই দরিদ্র মোকাবেলা করার জন্য, দরিদ্রদের দমন এবং দরিদ্রকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা হয় সেটি মূলত দরিদ্র আইন। প্রিয় শিক্ষার্থী, আজকে সেই দরিদ্র আইনেই আমরা আলোচনা করব। বিভিন্ন সময়ে ইংল্যান্ডে আমরা দেখি যে এই দারিদ্র তথা ভিক্ষাবৃত্তি রোধ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আইন পাশ করেছেন। সেই আইনগুলো আমরা দেখি কি কি। চতুর্দশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর মধ্যে যে আইনগুলো আমরা দেখি, গুরুত্বপূর্ণ যে আইনগুলো সেগুলো হচ্ছে 1349 সালে শ্রমিক আইন। কত সালে?
1949 সালে শ্রমিক আইন করা হয়। এই শ্রমিক আইনটিও দরিদ্র মোকাবেলা করার জন্য করা হয়েছে। এই আইনের বিশেষ কিছু ত্রুটি ছিল, যেমন মানে বেকারদের বেত্রাঘাত করা হতো, তাদেরকে বিকলাঙ্গ করা হতো, এমনকি এই আইনের কঠোরতা এমন ছিল যে তাদের মৃত্যুবরণ পর্যন্ত ঘটেছিল। কি ভয়াবহ একটা দিক ছিল। এই আইনগুলো দরিদ্র মোকাবেলায় সক্ষম হয়ে ওঠেনি। পরবর্তীতে 1571 সালে রাজা অষ্টম হেনরি একটি আইন প্রণয়ন করেন দরিদ্র মোকাবেলা করার জন্য। কত সালে? 1531 সালে। কে? রাজা অষ্টম হেনরি। এটি এই অষ্টম হেনরি আইন নামেও ব্যাপক পরিচিতি লাভ করে। পরবর্তীতে আমরা দেখি এই আইনটির বিশেষ দিক হচ্ছে চার্জের মাধ্যমে কি করা হয়। এই আইনটির বিশেষ দিক হচ্ছে যে ভিক্ষাবৃত্তির লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয় এই আইনটির মাধ্যমে। মানে ভিক্ষুকরা যে ভিক্ষা করবেন সেজন্য লাইসেন্সের ব্যবস্থা এখানে করা হয়। সরকারিভাবে এটি প্রথম উদ্যোগ আমরা বলতে পারি। অনুরূপভাবে 1562 সালের বসতি আইন, 1536 সালের দরিদ্র আইন, 1562 সালের বসতি আইন, 1572 সালে দরিদ্র আইন, 1576 সালের সংশোধনাগার আইন প্রণয়ন করা হয়। অথবা 1601 সালের দরিদ্র আইন, 1834 সালের দরিদ্র সংস্কার আইন। এই আইনগুলো তৎকালীন ইংল্যান্ডে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়ে থাকে এবং এই আইনগুলোর মাধ্যমে কখনো কখনো দেখা যায় যে দরিদ্ররা আসলে মানে মানে সাহায্য নেওয়ার জন্য তারা নিরুৎসাহিত হয়ে ওঠে। কখনো কখনো এই আইনের কঠোরতার কারণে তারা এই সাহায্য নিতে মানে ইচ্ছা পোষণ করে না। এই আইনগুলোর মাধ্যমে দেখি যে কোনো অবস্থাতেই দারিদ্র মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে না। ফলে দরিদ্র ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে, বেকারত্ব বাড়তে থাকে, কর্মসংস্থান সেভাবে না থাকায় এবং সেই সময় যে সামন্ত যুগের অবসান সেটা শুরু হয়ে যায়। ভিক্ষাবৃত্তির প্রচলন আরও ব্যাপকভাবে হয়। এক পর্যায়ে দেখি যে একটা মহামারীর মতো অবস্থা হয়ে পড়ে এবং পরবর্তীতে এই আইনগুলো আবার সংস্করণ করা হয়ে থাকে। ব্যাপক আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে আমরা দেখি যে সমাজকর্মের এই আইনগুলো 1349 সালের আইন, 1331 সালের আইন, 1601 সালের আইন, 1834 সালের আইন, 1536, 1562 সালের বসতি আইন, 1572 সালের আইন দরিদ্র আইন, 1576 সালের সংশোধনাগার আইন। এই আইনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এই আইনের কিছু বিশেষ দিক পাই। এই দিকগুলো হচ্ছে ভিক্ষাবৃত্তি রোধ করা হয়েছিল এই সমস্ত আইনের মাধ্যমে। ভিক্ষুকদের লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। ভিক্ষুকরা যাতে ভিক্ষা নিতে নেওয়ার জন্য লাইসেন্স প্রাপ্ত হন সেই ব্যবস্থা করা হলো। চার্চের মাধ্যমে দানকে উৎসাহিত করা হতো, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে দানকে নিরুৎসাহিত করা হতো। ব্যক্তি পর্যায়ে দানকে নিরুৎসাহিত করা হতো এবং চার্চের মাধ্যমে উৎসাহিত করা হতো। বিশেষ দিক, দরিদ্রদের ক্লাসিফিকেশন করা হতো, শ্রেণী বিভাগ।
কেমন সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, এইভাবে দরিদ্রদের ক্লাসিফিকেশন করা হয়েছিল। সরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিসের জন্য? দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখি এই যে এই আইনের প্রতি কঠোরতা, আইনের প্রতি কঠোরতা, এখানে ভাবুকুরে রোধ করা, এই যে এই আইনের কিছু বিভিন্ন আইনের মধ্যে আমরা দেখি, সামারাইজ করে দেখি, এই সমস্ত বৈশিষ্ট্য ছিল যেগুলো মূলত দরিদ্রদেরকে মোকাবেলা বা সাহায্য করার চেয়ে এটাকে দরিদ্রদের আরও মানে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেইটি ব্যবস্থা করা হয়েছিল। ইংল্যান্ডে আমরা দেখি যে ইংল্যান্ডে এই সমাজকর্মের সূত্রপাত ঘটে, তবে আমেরিকায় এর পরিপূর্ণতা পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু অন্যভাবে একটু আলোচনা দেখে যাই। এই হচ্ছে দরিদ্র আইন, এবং সেই সময় অর্থাৎ চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই দরিদ্র মোকাবেলার জন্য এই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল, যেগুলো দরিদ্র মোকাবেলা এবং নিয়ন্ত্রণ করার জন্য মানে প্রণীত হয়। এখন আমরা আসি যে প্রেক্ষাপটটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে ব্ল্যাক ডেথ। এখানে একটু তোমাদের মাঝে মাঝে এরকম প্রশ্ন থাকে যে ব্ল্যাক ডেথ বা প্লেগ রোগে এটা কোথায়, কোন সময়, বা ব্ল্যাক ডেথ বা প্লেগ রোগ সম্পর্কে তোমরা কি জানো লেখো। অবশ্যই আজকের আলোচনা থেকে এগুলো পারার কথা। আর একটু বলে রাখি যে 1893 সালে শিকাগো শহরে আন্তর্জাতিক দানশীলতা সংগঠনের একটা সম্মেলন হয়। সেই সম্মেলনে অ্যানা এল ডয়েস প্রথম সমাজকর্মের পেশাদার রূপ দেন। কে? অ্যানা এল ডয়েস। এবং মেরি রিচমন্ড এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা উল্লেখ করেন, মেরি রিচমন্ড। এবং 1898 সালে নিউ ইয়র্ক দান সংগঠন সমিতি কর্তৃক সপ্তাহব্যাপী এক শিক্ষা কোর্সের মধ্য দিয়ে সমাজকর্ম শিক্ষার সূত্রপাত ঘটে। দেখো, পেশাদারিত্বর বিষয়টা এভাবেই কিন্তু চলে আসে। এবং 1952 সালে সমাজকর্ম শিক্ষার অনুমোদনের জন্য কোথায়? আমেরিকায় গঠিত হয় ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক, ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। এবং পরবর্তীতে 1955 সালে আমেরিকায় জাতীয় সমাজকর্ম সমিতি বা NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এটি গঠন করা হয় কত সালে? 1955 সালে। এইভাবে বিভিন্ন সংগঠন এবং আইন প্রণয়নের মধ্য দিয়ে সমাজকর্ম পেশার সূত্রপাত ঘটে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি জানলাম, এবং একই সঙ্গে দরিদ্র সম্পর্কে আমরা জেনেছি যে আসলে দরিদ্রতা সেই পৃথিবীর সভ্যতার সূচনা লগ্ন থেকেই দরিদ্র চলে আসে, এবং দরিদ্র এবং ভিক্ষাবৃত্তি রোধ করার জন্য চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে যে সমস্ত আইন প্রণয়ন করেছেন, মূলত সেই আইনগুলোর আমরা উল্লেখ করেছি। এই ধারাবাহিকভাবে এই আইনগুলোর মধ্যে যেগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো খুব আলোচনা বা সমালোচনা আমরা পাই, সেগুলো এখানে উল্লেখ করেছি। এভাবেই দেখি যে আমাদের সমাজকর্ম যে পেশা, এই পেশাটার সূত্রপাত এবং ধারাবাহিকভাবে এটি ইংল্যান্ডে সূচনা হলেও আমেরিকায় সেটি
পরিপূর্ণতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আইনের মানে এই অধ্যায়ের মাধ্যমে আরও অনেক কিছু বিষয় জানব, যে এভাবেই সমাজকর্ম শিক্ষা যে পেশাদারিত্ব লাভ করে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। আরেকটি বিষয় তোমাদেরকে বলি, যে 16 শতাব্দীতে রেনেসাঁর যে উদ্ভব আসলে এবং মার্টিন লুথারের যে সংস্কার আন্দোলন এবং শিল্প বিপ্লবের পরবর্তীতে যে সমাজের বিশ্বব্যাপী সমাজে যে পরিবর্তন, এই পরিবর্তনে দেখা যায় যে প্রাচীন যে সভ্যতা সেটি বিলুপ্ত ঘটে যায় এবং আধুনিক সভ্যতার যে উদ্ভব সেটি হয়। এই আধুনিক সভ্যতার যে উদ্ভব সেটির কারণে যে সমাজের যে জটিল সমস্যা, এই জটিল সমস্যা মোকাবেলা করার জন্য বৈজ্ঞানিক যে পদ্ধতি, সেই বৈজ্ঞানিক পদ্ধতি বা কলা কৌশল অবলম্বন করে সমাজকর্মীরা যে পদ্ধতিতে সমাজকর্মীরা যে পদ্ধতিগুলো প্রয়োগ করেন, সেগুলো হচ্ছে আসলে পেশাদারি বা প্রফেশনালিজম। এখানে এইভাবেই আমাদের সমাজকর্মের আধুনিক রূপ লাভ করে এবং আমরা এখন এই সমাজকর্মকে বলি পেশাদার বা প্রফেশনাল সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। যাওয়ার আগে আরেকবার বলে নেই, তোমরা অবশ্যই আজকে ভিডিওটি ভালো করে দেখবে, অন্য বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই বলবে এবং কমেন্টসের ঘরে কমেন্টস করে আমাকে জানাবে যে কোন বিষয়টি তোমরা বোঝেনি। ভালো থাকো।